ভোরের বেনাপোল সীমান্ত, কুয়াশার শিশিরে ভেজা কাঁটাতারের বেড়াগুলো যেন এক একটি নীরব পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। এই কাঁটাতারের পরতে পরতে জড়িয়ে আছে কত শত দীর্ঘশ্বাস, কত ফেলানির শুকিয়ে যাওয়া রক্ত, আর কত হাজারো মানুষের সীমান্ত পারাপারের আতঙ্ক। কিন্তু আজকের সকালটা একটু অন্যরকম। জিরো লাইনে আজ কোনো পুশিনের আতঙ্ক নেই, বিএসএফ এর বুটের ভারী শব্দ। আজ এই সীমান্ত পার হতে যাচ্ছেন এমন একজন মানুষ, যার আগমন পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। তিনি আকাশপথে এলেন না, তিনি দিল্লির সাউথ ব্লক থেকে কোনো বিশেষ বিমানে চেপে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন না। তিনি এলেন হেঁটে। পশ্চিমবঙ্গের মাটি মাড়িয়ে বেনাপোল জিরো লাইন দিয়ে অত্যন্ত ধীর আত্মবিশ্বাসী পদক্ষেপে তিনি প্রবেশ করলেন বাংলাদেশের মাটিতে। তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, ঠোঁটের কোণে ঝুলে আছে এক চিলতে রহস্যময় হাসি। তিনি দীনেশ ত্রিবেদী, ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের সাবেক রেলমন্ত্রী, অত্যন্ত প্রবীণ এবং ঝানু একজন রাজনীতিক। আর আজ থেকে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত। সীমান্ত পার হয়ে গণমাধ্যমের মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তিনি অত্যন্ত সাবলীল এবং মিষ্টি বাংলায় এমন একটি কথা বললেন যা শুনলে যে কারো মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যাবে। তিনি হাসি মুখে বললেন, দেখুন, এদেশে যে কোনো সীমান্ত আছে এটাই তো আমার মনে হলো না। আমি কিভাবে দিব্যি পায়ে হেঁটে চলে এলাম, মনে হলো যেন নিজের বাড়িতেই হাঁটছি। তার এই কথাটি শুনলে হয়তো খুব কাব্যিক এবং বন্ধুত্বপূর্ণ মনে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির আতশ কাচের নিচে ফেললে এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রাজনৈতিক বার্তাটি স্পষ্ট হয়ে ওঠে। যে সীমান্তে প্রতিদিন পাখির মতো মানুষ মারা হয়, যে সীমান্তের শুভেন্দু অধিকারীরা দাঁড়িয়ে বাংলাদেশ দখলের হুমকি দেয়, সেই সীমান্তকে একজন ঝানু কূটনীতিক বলছেন, আমি কোনো সীমান্ত দেখতেই পেলাম না। এটি কোনো সাধারণ মন্তব্য নয়, এটি হলো একটি স্বাধীন রাষ্ট্রের মনস্তাত্ত্বিক মানচিত্রকে মুছে ফেলার প্রথম প্রকাশ্য ঘোষণা। দীনেশ ত্রিবেদীকে কেন বাংলাদেশে পাঠানো হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতির ব্যাকরণটা একটু বুঝতে হবে। ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারে অনেকগুলো মন্ত্রণালয় আছে, কিন্তু আপনারা কি জানেন ভারতের সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে স্ট্র্যাটেজিক মন্ত্রণালয় কোনটি? সেটি হলো রেল মন্ত্রণালয়। ভারতের মতো একটি বিশাল দেশ, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব হাজার হাজার কিলোমিটার, সেই দেশের মূল স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম হলো তাদের রেল যোগাযোগ। ভারতের রেলের বাজেট অনেক ছোটখাটো দেশের জাতীয় বাজেটের চেয়েও বড়। যিনি রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান, সরকারে তার গুরুত্ব স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রীর চেয়ে কোনো অংশে কম নয়। ক্ষেত্রবিশেষে এই তিনজনকে এক করলেও হয়তো একজন রেলমন্ত্রীর রাজনৈতিক ওজনের সমান হবে না। এ কারণেই রেল মন্ত্রণালয় যাকে তাকে দেওয়া হয় না, এটি দেওয়া হয় অত্যন্ত ঝানু এবং প্রভাবশালী রাজনীতিকদের। আবার সরকার যখন কোনো রাজনৈতিক মিত্রকে তোয়াজ করতে চায়, পাত্তা দিতে চায় বা খুশি রাখতে চায়, তখন এই মন্ত্রণালয়টি উপহার হিসেবে দেওয়া হয়। যেমন একসময় বিহারের লালু প্রসাদ যাদব সরকারের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন, তাকে এই রেল মন্ত্রণালয় দেওয়া হয়েছিল। আবার মমতা ব্যানার্জিও যখন কেন্দ্রীয় সরকারের তুরুপের তাস হয়ে উঠলেন, তাকেও এই রেলমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছিল। সেই দীনেশ ত্রিবেদী, যিনি ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের একজন সাবেক রেলমন্ত্রী, তাকে আজ পাঠানো হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূত করে। এটি ভারতের কূটনৈতিক ইতিহাসে এক চরম নজিরবিহীন ঘটনা। সাধারণ রাষ্ট্রদূতের মতো পদগুলো দেওয়া হয় ফরেন সার্ভিস থেকে আসা ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকদের। তাদের কাজ হলো দুই দেশের সরকারের মধ্যে অফিসিয়াল যোগাযোগ রক্ষা করা। কিন্তু একজন মন্ত্রী পদমর্যাদার, প্রবীণ এবং বাংলা ভাষায় ঝানু রাজনীতিককে যখন রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়, তখন বুঝতে হবে সাউথ ব্লক আর প্রথাগত কূটনীতির রাস্তায় হাঁটছে না। তারা এমন একজনকে পাঠিয়েছে যিনি শুধু সরকারের সাথে নয়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে, সুশীল সমাজের সাথে এবং সাধারণ মানুষের মনস্তত্ত্বের সাথে পলিটিক্যাল ডিল বা রাজনৈতিক বোঝাপড়া করতে পারবেন। দীনেশ ত্রিবেদী এখানে শুধু একজন রাষ্ট্রদূত হয়ে আসেননি, তিনি এসেছেন সাউথ ব্লকের এক অঘোষিত রাজনৈতিক প্রজেক্ট ডিরেক্টর হিসেবে। বেনাপোলের জিরো লাইনে দাঁড়িয়ে দীনেশ ত্রিবেদী তার দ্বিতীয় বোমাটি ফাটালেন। তিনি খুব সহজ, সরল এবং মায়াবী কণ্ঠে বললেন, আমি এমন কিছু করব যাতে করে সবাই খুশি হয়, বেশিরভাগ মানুষ খুশি হয়। কথাটি শুনতে খুব সুন্দর, কিন্তু এরপর তিনি যে পরিসংখ্যানটি দিলেন তাতেই আসল গেম প্ল্যানটি উন্মোচিত হয়ে যায়। তিনি শুধু বাংলাদেশের 18 বা 20 কোটি মানুষের কথা বললেন না, তিনি ভারতের 140 কোটি আর বাংলাদেশের 20 কোটি মানুষকে একত্র করে বললেন, এই 160 কোটি মানুষের বেশিরভাগ লোক খুশি হবে। এখানেই লুকিয়ে আছে ভূ রাজনীতির সবচেয়ে বড় ধাঁধাটি। একজন রাষ্ট্রদূত হিসেবে তার কাজ হলো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন করা, যাতে বাংলাদেশের মানুষ খুশি হয় এবং ভারতও বাণিজ্যিকভাবে লাভবান হয়। কিন্তু তিনি কি এমন করবেন যার ফলে ভারতের 140 কোটি মানুষ খুশি হবে? ভারতের সাধারণ মানুষ কেন খুশি হবে? তারা কি তিস্তার পানি বাংলাদেশকে দিয়ে দিলে খুশি হবে? তারা কি সীমান্তে হত্যা বন্ধ করলে খুশি হবে?
নাকি তারা বাংলাদেশের বাজার পুরোপুরি দখল করতে পারলে খুশি হবে। দীনেশ ত্রিবেদীর এই 160 কোটি মানুষ শব্দবন্ধটি আসলে কোনো গাণিতিক ভুল নয়। এটি হলো ভারতের সেই সুপ্ত অখণ্ড ভারত দর্শনের এক সূক্ষ্ম এবং কূটনৈতিক প্রকাশ। তিনি দুই দেশের মানুষকে এক পাল্লায় মাপছেন। তিনি বোঝাতে চাইছেন তার মিশনটি হবে এমন কিছু যা ভারতের বৃহত্তর ও জাতীয় স্বার্থকে এমনভাবে চরিতার্থ করবে যে পুরো ভারতবর্ষ আনন্দে মেতে উঠবে। আর ভারতের আনন্দ মানেই যে বাংলাদেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য এক বিশাল অশনি সংকেত, তা বুঝতে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই। কিন্তু দীনেশ ত্রিবেদী এখানেই থামলেন না। তিনি তার আলোচনার সবচেয়ে বিস্ফোরক এবং ভয়ঙ্কর মন্তব্যটি করলেন এর পরপরই। তিনি বললেন, বাংলাদেশ এবং ভারত এরা যদি একত্র হয়ে যায় তবে তারা পৃথিবীর একটি পরাশক্তিতে পরিণত হবে। কি অদ্ভুত এক প্রস্তাব, কি ভয়ঙ্কর এক প্রলোভন। দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিভাবে এক হয়ে যায়? যদি বাংলাদেশ আর ভারতের মধ্যে সর্বোচ্চ ভালো সম্পর্কও থাকে, তবে কি বাংলাদেশ পরমাণু বোমা পাবে? বাংলাদেশ কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবে? বাংলাদেশ কি নিজে থেকে পরাশক্তি হতে পারবে? অবশ্যই না। তাহলে এই একত্র হওয়ার মানে কি? এর একটিমাত্রই অর্থ হতে পারে, যদি ভারত বাংলাদেশকে পুরোপুরি নিজেদের বলয়ে নিয়ে নিতে পারে, যদি তারা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি এবং ভৌগোলিক সীমানাকে নিজেদের ছায়ার নিচে নিয়ে আসতে পারে, তবে ভারতের শক্তি বৃদ্ধি পাবে। তারা তখন দক্ষিণ এশিয়ায় একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে। দীনেশ ত্রিবেদী অত্যন্ত দক্ষ একজন রাজনীতিক। তিনি এমনভাবে কথাগুলো বলেছেন যা শুনলে মনে হবে তিনি হয়তো আবেগের বশে বন্ধুত্বের খাতিরে কথাগুলো বলছেন। কিন্তু কূটনীতিতে আবেগের কোনো জায়গা নেই। তার প্রতিটি শব্দের পেছনে একটি সুনির্দিষ্ট ছক এবং ইন্ডিকেশন রয়েছে। তিনি আসলে বাংলাদেশের মানুষকে একটি মনস্তাত্ত্বিক মেসেজ বা বার্তা দিচ্ছেন, আমাদের সাথে মিশে যাও, আমাদের সীমানার ভেদাভেদ ভুলে যাও, আমাদের বলয়ের ভেতরে চলে এসো, তাহলেই তোমরা পরাশক্তির অংশ হতে পারবে। এটি আসলে বন্ধুত্বের প্রস্তাব নয়, এটি হলো একটি স্বাধীন রাষ্ট্রকে মনস্তাত্ত্বিকভাবে গ্রাস করার এক নিখুঁত শ্বেত শুভ্র ব্লু প্রিন্ট। প্রাচীন গ্রিক পুরাণের ট্রয়ের যুদ্ধের একটি বিখ্যাত গল্প আছে। গ্রিকরা যখন ট্রয় নগরী দখল করতে পারছিল না, তখন তারা একটি বিশাল কাঠের ঘোড়া বানিয়ে ট্রয় নগরীর গেটে রেখে যায়। ট্রয়বাসীরা ভেবেছিল এটি একটি উপহার। তারা খুশি মনে সেই ঘোড়াটিকে শহরের ভেতর নিয়ে যায়। কিন্তু রাতের বেলা সেই কাঠের ঘোড়ার ভেতর থেকে বেরিয়ে আসে গ্রিক সেনারা আর ধ্বংস করে দেয় পুরো ট্রয় নগরীকে। আজ সাউথ ব্লক যেন ঠিক সেই ট্রোজান হর্স নীতিতেই খেলছে। তারা যখন দেখলো সীমান্তে পুশিন করে পানি আটকে আর মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের নতুন সরকারকে বাগে আনা যাচ্ছে না, তখন তারা তাদের কৌশল বদলে ফেললো। তারা পাঠালো এমন একজনকে যিনি বাংলা জানেন, যিনি অত্যন্ত প্রবীণ, যিনি মন্ত্রীর মর্যাদা সম্পন্ন এবং যিনি মিষ্টি কথায় চিড়া ভেজাতে ওস্তাদ। দীনেশ ত্রিবেদী হলেন সেই আধুনিক ট্রোজান হর্স। তিনি কোনো বন্দুক নিয়ে আসেননি, তিনি এসেছেন মিষ্টি বাংলা ভাষা, পরাশক্তি হওয়ার প্রলোভন আর সীমান্তহীন বন্ধুত্বের মেকি বয়ান নিয়ে। তিনি যখন ঢাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বসবেন, যখন তিনি সুশীল সমাজের সাথে বাংলায় আড্ডা দেবেন, তখন অনেকেই হয়তো তার এই মায়াবী রূপ ভুলে যাবেন। অনেকেই হয়তো ভাববেন, আরে ইনি তো আমাদেরই লোক, ইনি তো আমাদের ভালোই চান। আর ঠিক সেই মুহূর্তে যখন ঢাকার রাজনৈতিক মহল তার এই মোহজালে আটকা পড়বে, তখন তিনি ভেতর থেকে সাউথ ব্লকের আসল এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে শুরু করবেন। রাত গভীর হচ্ছে। ঢাকার বাড়িধারায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের বিশাল ভবনটি নিস্তব্ধ। ভবনের 3 তলার একটি সুরক্ষিত কক্ষে হয়তো একটি আলো জ্বলছে। দীনেশ ত্রিবেদী হয়তো তার ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, অথবা সাউথ ব্লকের কোনো এনক্রিপ্টেড লাইনে কথা বলছেন। তিনি আজ যে বয়ানটি বেনাপোলে দিয়ে এসেছেন, তার ইম্প্যাক্ট বা প্রভাব মাপছেন হয়তো। তিনি জানেন তার এই একত্র হওয়ার প্রস্তাবটি অনেকেই সাধারণ সৌজন্য মনে করেছে, কিন্তু তিনি এও জানেন একটি স্বাধীন দেশের সীমানাকে দেখতে না পাওয়ার এই সাইকোলজিক্যাল গেমটি অনেক দূর পর্যন্ত গড়াবে। অন্যদিকে শেরেবাংলা নগরেও হয়তো আজ রাতে ঘুম নেই। বাংলাদেশের নীতি নির্ধারকরা এবং নতুন ডিপ স্টেট নিশ্চয়ই দীনেশ ত্রিবেদীর প্রতিটি শব্দের চুলচেরা বিশ্লেষণ করছে। তারা বুঝতে পারছে ভারত এবার আর কোনো ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা আমলা পাঠায়নি। ভারত এবার পাঠিয়েছে একজন মাস্টার পলিটিশিয়ানকে। দাবার বোর্ডের চালটা এবার অনেক বেশি কঠিন। আপনি যখন জানেন আপনার শত্রুকে, তখন তার মোকাবেলা করা সহজ। কিন্তু আপনার শত্রু যখন আপনার ভাষায় কথা বলে, যখন সে আপনাকে পরাশক্তি বানানোর স্বপ্ন দেখায় আর হাসি মুখে আপনার সীমানা মুছে দেওয়ার কথা বলে, তখন সেই শত্রুকে মোকাবেলা করা বিশ্বের সবচেয়ে কঠিন কাজ। একটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার এখন তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর অধ্যায়ে প্রবেশ করেছে। দীনেশ ত্রিবেদী কি তার এই 16 কোটির হাসির ফর্মুলা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলকে মোহাবিষ্ট করতে পারবেন, নাকি বাংলাদেশের নতুন প্রজন্ম এবং সচেতন রাষ্ট্রযন্ত্র এই ট্রোজান হর্সকে তার আসল রূপসহ এক্সপোজ করে দেবে? দিল্লির এই নতুন ভাইসরয়কে ঢাকা কিভাবে চেকমেট করবে তা দেখার জন্য প্রহর গুনছে পুরো দক্ষিণ এশিয়া।